হুম, শুনেছে? ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের আমরা ক্লাস শুরু করব। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আজকে আমরা প্রথম পড়ব। তো তোমরা এখনও যারা ক্লাসে জয়েন করোনি, দ্রুত জয়েন করে ফেলো। আমাদের ক্লাসটি আমরা এক্ষুনি শুরু করব। আমাদের কৃষিশিক্ষা দ্বিতীয় পত্রের অধ্যায়গুলোতে মূলত যে নিবিড় যে চাষগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই যে প্রথম যে অধ্যায় যেটা আছে, এই অধ্যায়টাতে মৎস্য বিষয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায়টির নাম হচ্ছে মৎস্য চাষ। তো এই অধ্যায়ের আমরা যদি বিগত বছরের বোর্ড কোশ্চেন এবং যেই আমাদের টেস্ট পেপার আছে সেগুলো পর্যবেক্ষণ করি এবং খুব ভালোভাবে অ্যানালাইসিস করি, তো আমরা এই টপিকগুলো পাই যে এই টপিকগুলো কিন্তু আমাদের বিগত বছরগুলোতে এই টপিকগুলো থেকে বেশি বেশি কোশ্চেন এসেছে এবং সামনের যে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেও কিন্তু এই যে উল্লেখিত টপিক এগুলো থেকে আসার সম্ভাবনা বেশি। রোজিনা ইসলাম হুসেইন, তোমাকেও ওয়ালাইকুম আসসালাম। এবার আমরা দেখি যে মৎস্য এবং মাৎস্য, এখানে দুইটা কনফিউশন আছে অনেকের ক্ষেত্রে, যে শুধু দেখছি এখানে মাৎস্য এবং আরেকটা আছে মৎস্য। তো এই শব্দের অর্থগত পার্থক্যটা আমরা আগে দেখি। মৎস্য ভার্সেস মাৎস্য, কেউ কি জানো যে মৎস্য বলতে কি বোঝায় আর মাৎস্য বলতে কি বোঝায়, এই দুটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে অর্থগত এবং এর যেই সংজ্ঞার মধ্যে যে পার্থক্য এবং দুইটা দ্বারা কি বোঝায় আসলে, এটা কেউ জানো? বন্যা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। এটা কেউ জানা আছে কিনা যে মৎস্য এবং মাৎস্য এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আমরা দেখি পার্থক্যটা কি। মাৎস্য বলতে যেই আমাদের প্রাণী জগতের প্রাণীকুলের যেই সব, ওয়ালাইকুম আসসালাম সাবরিনা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মাৎস্য বলতে মূলত যেই প্রাণীকুলের মধ্যে যেই সব প্রাণীরা একদমই পানিতে বাস করে এবং তাদের জীবনের একদম সর্বোচ্চ যে সময়টুকু আছে, তারা জীবনে যতটুকু সময় বেঁচে থাকে বা জীবন ধারণ করে সবটুকুই কিন্তু এই পানিতে, হয় নোনা পানিতে না হয় মিষ্টি পানিতে, যে কোনো ধরনের পানিতে বাস করছে, সেই সব জীবকে বলা হচ্ছে কি মাৎস্য। এক্ষেত্রে যেই সমুদ্রের নিচে যেই আমাদের নাম না জানা অনেক কিন্তু জীব আছে যেগুলো আমরা কখনো দেখিও নি হয়তো, এগুলোকেও কিন্তু মাছের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আর মৎস্য বলতে যেগুলোকে বলা হচ্ছে, যেগুলো আমরা কি চাষ করছি, যেই পানিতে বসবাসকারী যেই মাছ বা মৎস্য কিংবা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি, এই যে এগুলাকে বলা হচ্ছে মাৎস্য। এবং সামগ্রিক যে প্রাণীকুলের মধ্যে যারা পানিতে বসবাস করছে এদেরকে বলা হচ্ছে কি মাৎস্য। তো এই দুইটা হচ্ছে অর্থগত পার্থক্য এবং শব্দগত পার্থক্য। এক্ষেত্রে বানানের ক্ষেত্রে সূক্ষ্মতা আছে, এখানে আকার আছে এবং এখানে আকার নেই। আমরা যখন উত্তর করতে যাব তখন কিন্তু এই বিষয়টা খুব মাথায় রাখবো যে আর প্রশ্নে আছে মাৎস্য, আমি মৎস্যর উত্তর করে আসি, তাহলে কিন্তু আমার উত্তরটা ভুল হবে। এই জন্য আমরা যখন, হ্যাঁ, জলজ যে প্রাণী আছে সবগুলোকে বোঝাই, তখন আমরা যখন উত্তর করব তখন এই দিকটা খুব খেয়াল রাখবো যে মৎস্য এবং মাৎস্য এই দুইটা বিষয়ে। তাহলে এবার দেখি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে মাৎস্যের ধারণা, অর্থাৎ আমাদের অধ্যায়ের শুরুতে যে ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে, যে মাৎস্য সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর ভিতরে যেই সংজ্ঞা বলতে সেটা, এটাকে মনে রাখতে হবে আমাদের, বিশেষ করে যে মাৎস্য মানে কি এবং মৎস্য মানে কি, এটাই মূলত এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা নাম্বারের জন্য, অর্থাৎ আমাদের জ্ঞানমূলক যে প্রশ্ন তার জন্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখি মাছ চাষ পদ্ধতির ধারণা।
এই যে এই টপিকটাতে আলোচনা করা হয়েছে যে মাছের যে চাষ পদ্ধতি আছে, এই চাষ পদ্ধতি সম্পর্কিত আলোচনা করা হয়েছে যে কি কি উপায়ে মূলত মাছ চাষ করা যায়। তো এই চাষ পদ্ধতিগুলো নিয়ে আমরা এখানে পড়তে হবে আমাদের, এবং পরবর্তীতে আমাদের কিছু মৎস্য চাষ সম্পর্কে কিন্তু আমাদের এবার শুনতে পাচ্ছ আমার কথা? সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও। আর যে পরের যে আমাদের বিষয়টা আছে যে কয়েকটা মাছ সম্পর্কে কিন্তু চাষ পদ্ধতি সম্পর্কে এবং এই মাছের জীবন ধারণ এবং রোগ বালাই ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এর মধ্যে যে এই দুইটা মাছ সম্পর্কে কিন্তু আলোচনা আছে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে এখানে দুইটা বিষয় আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে রাজপুটির মাছ পদ্ধতি সম্পর্কিত আলোচনা, আর একটা হচ্ছে নাইলোটিকা, অর্থাৎ আমরা যেটাকে তেলাপিয়া মাছ সম্পর্কে যেই মাছটা জানি সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো এই যে রাজপুটির চাষ পদ্ধতি এবং রোগ ব্যবস্থাপনা, তো এখানকার মূল আলোচনার বিষয় কোনটা? এখানকার মূল আলোচনার বিষয় হচ্ছে রাজপুটির যেই রোগ বালাই, এর রোগ ব্যবস্থাপনা এবং রাজপুটির উৎপত্তি সম্পর্কে। তো তোমরা কি জানো যে রাজপুটি আমাদের দেশে কোথা থেকে এসেছে? এটা আমাদের বইয়ের একদম যে রাজপুটির আলোচনা, এই আলোচনা শুরুতে কিন্তু দেওয়া আছে যে রাজপুটির উৎপত্তির স্থল এটা কোথায়। এটা কি জানো? এবং রাজপুটির চাষ পদ্ধতি সম্পর্কে এবং এর রোগবালাই সম্পর্কে এখান থেকে আমাদের পড়তে হবে, এটা গুরুত্বপূর্ণ এই টপিক, এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। আর একটা হচ্ছে কি নাইলোটিকা, যেটাকে আমরা সচরাচর তেলাপিয়া মাছ নামে যেটা চিনি, সেই মাছটা। তো এই মাছটার চাষ পদ্ধতি এবং রোগ ব্যবস্থাপনা, বিশেষ করে রোগ ব্যবস্থাপনা, এটাকে আমরা 3 স্টার মার্ক দিয়ে রাখবো, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। এই অধ্যায় থেকে প্রশ্ন করলে এই বিষয়টা থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো এই রোগ ব্যবস্থাপনা দুইটা মাছ চাষ পদ্ধতিরই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি বাগদা এবং গলদা চিংড়ির চাষ পদ্ধতি। অর্থাৎ আমাদের দেশে কিন্তু দুই প্রকারের যেই চিংড়ি সেটা কিন্তু চাষ হয়ে থাকে, একটা হচ্ছে বাগদা চিংড়ি, আর একটা হচ্ছে কি গলদা চিংড়ি। এবং এই চিংড়ির মধ্যে নোলা পানিতেও চাষ হচ্ছে, আবার যেই মিষ্টি পানি আছে সেখানেও চাষ হচ্ছে। তো এই চিংড়ি চাষ পদ্ধতির এবং এদের যেই চাষ পদ্ধতি সম্পর্কিত যে আলোচনা, সেটা কিন্তু আমাদের পড়তে হবে এখান থেকে। এবং চিংড়ি মাছের অর্থনৈতিক গুরুত্ব, কারণ আমাদের দেশে চিংড়িকে কি বলা হয় তোমরা কি কেউ জানো? একটা সুন্দর নামের চিংড়িকে ডাকা হয়। হ্যাঁ, বন্যা বলছে থাইল্যান্ড। হ্যাঁ, রাজপুটির উৎপত্তিস্থল হচ্ছে থাইল্যান্ড থেকে রাজপুটি আমাদের দেশে আনা হয়েছে। বাংলাদেশে চিংড়ি মাছকে কি বলা হয়? এটা কি জানো? কি নামে ডাকা হয়? বিশেষ করে রপ্তানি যোগ্যতা হওয়ার কারণে, কারণ বাংলাদেশ থেকে যারা চিংড়ি চাষ করে, চিংড়ি যে ঘেরগুলো আছে আমাদের দক্ষিণ অঞ্চলে, সেখান থেকে তাদের প্রধান উদ্দেশ্য থাকে যে বাইরের দেশে রপ্তানি করা। কারণ বাংলাদেশে যে চিংড়িগুলো চাষ হয় এর উন্নত মান হয়, এর বৈদেশিক যে বাজার, এখানে কিন্তু বেশ চাহিদা আছে, যার কারণে চিংড়ি কিন্তু খুব জনপ্রিয় একটা রপ্তানিযোগ্য পণ্য। তো এই জন্য চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড বা সাদা সোনা, কারণ চিংড়ির রং কিন্তু সাদা, এবং এটা কিন্তু আমাদের দেশ থেকে অন্যতম একটা রপ্তানিযোগ্য পণ্য। তো এই চিংড়ি চাষ পদ্ধতি আমরা পড়বো, পাশাপাশি এর রোগ ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক গুরুত্ব। তো এক্ষেত্রে অর্থনৈতিক গুরুত্ব যেটা আছে এটা আমরা খুব গুরুত্ব সহকারে পড়বো, অর্থনৈতিক গুরুত্ব, চিংড়ি চাষের অর্থনৈতিক গুরুত্ব। এখান থেকে তো সাউন্ড ঠিকই দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ধান খেতে গলদা চিংড়ির চাষ ও অর্থনৈতিক গুরুত্ব। ধান খেতে গলদা চিংড়ি চাষ এবং অর্থনৈতিক গুরুত্ব। তো এর মধ্যে যে বাগদা চিংড়ি, এটা কিন্তু যে লবণ পানি, সেই লবণ পানিতে চাষ করা হয়। হ্যাঁ, রোজিনা হোসেন হোয়াইট গোল্ড বলা হয় একে। আর যেটা আছে গলদা চিংড়ি কীভাবে চাষ করা হয়? গলদা চিংড়ি মিষ্টি পানিতে চাষ করা হয়। তো যেহেতু আমাদের দেশের অন্যতম প্রধান ফসল কোনটা? অন্যতম প্রধান ফসল হচ্ছে ধান, এবং আমরা যখন ধান চাষ করি তখন দেখা যায় যে ধান চাষের বেশিরভাগ সময় জমিতে কিন্তু পানি দিয়ে রাখতে হয়, যার ফলশ্রুতিতে দেখা যায় যে ওই জমিতে যদি আমরা চিংড়ি চাষ করি, এই গলদা চিংড়িগুলো, তাহলে কি হবে যে আমাদের একই জমি থেকে আমরা দুই ধরনের পণ্য পাবো। একটা হচ্ছে ধান পাবো, আবার একটি পাবো আমাদের যেই চিংড়ি মাছ সেটাও পাবো। তো আমাদের দেশে আমরা জানি যে আমাদের লোক সংখ্যার তুলনায় আমাদের কিন্তু যে জমির পরিমাণ, চাষযোগ্য জমির পরিমাণ কিন্তু অনেক কম, অথচ আমাদের জনসংখ্যা কিন্তু অনেক বেশি। তো আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে যে কৃষি শিক্ষা বা কৃষি কাজ যেটা করা হয়, সেটা কি অল্প জমিতে আমাদের অধিক ফলন নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তো আমরা যখন
চাষ করব, একটা জমি থেকেই 2 ধরনের পণ্য পাচ্ছি, তখন কি যে চাষ করবে, কৃষক যিনি চাষ করবেন তার যে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার যে দিকটা সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে, কারণ সে কম ইনভেস্টমেন্টে কিন্তু বেশি লাভ পাবে। তো এই বিষয়টা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু আমাদের প্রায় প্রশ্ন আসে। তো এই যে ধান খেতে গলদা চিংড়ি চাষ ও অর্থনৈতিক গুরুত্ব, এটাও আমরা খুব গুরুত্ব দিয়ে পড়বো, এটাও খুব গুরুত্ব দিয়ে পড়বো এই অধ্যায় থেকে। আরেকটা কি, মাছ সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ। এখন আমাদের যে মাছ চাষ হচ্ছে, এই মাছ কিন্তু যেই পুকুর থেকে বা নদী থেকে, খাল থেকে, বিল থেকে আহরণের পরবর্তী সময়ে এর স্থায়িত্বকাল কিন্তু অনেক কম, দেখা যায় কয়েক ঘন্টার মধ্যেই পচন প্রক্রিয়া শুরু হয়ে যায়। তো এর ফলে দেখা যায় যে অনেক মাছ নষ্ট হয়। তো এই যে মাছের পচন প্রক্রিয়া রোধ করার জন্য যে মাছ সংরক্ষণ, যে আমরা কীভাবে সঠিক পদ্ধতিতে মাছ সংরক্ষণ করব এবং প্রক্রিয়াজাতকরণ এবং কোন প্রক্রিয়া সংরক্ষণ করব। আর আমরা মাছকে বিভিন্ন প্রক্রিয়ায় সংরক্ষণ করতে পারি, যেমন শুটকি করে কিংবা ধুমায়িত করে কিংবা ফ্রিজে রেখে। এই যে সংরক্ষণের উপায়গুলো, এই উপায়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এইখানে স্পেসিফিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কী কী উপায়ে সংরক্ষণ করা যেতে পারে, এই কী কী উপায়ে সংরক্ষণের প্রক্রিয়াগুলো আমরা মনে রাখবো এবং মাছ সংরক্ষণ কেন করব, এর গুরুত্বটা কী, এই বিষয়টা। তো এই হচ্ছে এই অধ্যায় থেকে আমাদের গুরুত্ব যে পূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো। এবার আমরা এই অধ্যায় থেকে কিছু সিকিউ সলভ করব। তো শুরুতে যে সিকিউটা আছে, সিকিউর আমরা এটা পড়ি, উদ্দীপকটা পড়ি। এখানে উদ্দীপকে দেখতে পাচ্ছি আমরা যে রিমন বাবার সাথে মাছ বাজারে গিয়ে দেখলো একজন মাছ ব্যবসায়ী তার ঝুড়িতে মাছ এবং বরফ স্তরে স্তরে সাজালো। তাহলে মাছ সংরক্ষণ করছে, তাই না? যে ঝুড়িতে মাছ এবং বরফ স্তরে স্তরে সাজালেন। রিমন বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, লোকটি কি কাজ করলো? রিমনের বাবা বললেন, মাছ যাতে নষ্ট না হয় তার জন্য এই কাজটি করলেন তিনি। তুমি কি জানো রিমন, মাছ উৎপাদনে বাংলাদেশ এখন অনেক দূর এগিয়েছে এবং রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তো এটা 19 সালের একটা প্রশ্ন, 19 সালের বোর্ড প্রশ্ন এটা। তো এবার প্রশ্নগুলো আমরা দেখি যে ফাইটোপ্ল্যাঙ্কটন কি, ফাইটোপ্ল্যাঙ্কটন কি, মাছ কেন শুকানো হয়, মাছ ব্যবসায়ী কার্যক্রমটি ব্যাখ্যা করো, উদ্দীপকের আলোকে মাছ ব্যবসায়ীর কার্যক্রমটি যথার্থতা মূল্যায়ন করো। তাহলে এই যে ক নাম্বার, এই ক নাম্বার উত্তর কী কে পারবে? উত্তর করো তো, ফাইটোপ্ল্যাঙ্কটন কি, ফাইটোপ্ল্যাঙ্কটন কি, উত্তর করো। আর দেখো পরবর্তী খ নম্বর যে প্রশ্ন, মাছ কেন শুকানো হয়। এখন আমরা দেখলাম যে মাছ সংরক্ষণের জন্য মাছ শুকানো হয়, অর্থাৎ মাছের যে পচন ক্রিয়া সেটা কিন্তু রোধ করার জন্য মাছ শুকানো হয়, যেটা শুটকি মাছ হিসেবে আমরা চিনি। তো এই যে পচন প্রক্রিয়া কেন রোধ করবো আমরা, কেন শুকানো হয়, এই কারণগুলো এখানে খ নম্বরে আমাদের ব্যাখ্যা করতে হবে, করলেই উত্তরটা হয়ে যাবে। আর কি, মাছ ব্যবসায়ের কার্যক্রমটি ব্যাখ্যা করো। তো মাছ ব্যবসায়ের কার্যক্রমটি কি? মাছ ব্যবসায়ের কার্যক্রমটি হচ্ছে বরফের মাধ্যমে মাছ সংরক্ষণ। তো এটা আমরা জ্ঞানে লিখব এবং পরবর্তীতে আমরা কি করব, যে বাকি যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো কিন্তু আমরা দিব। আর উদ্দীপকের আলোকে মাছ ব্যবসায়ের কার্যক্রমটি যথার্থতা মূল্যায়ন করো। এখন তিনি যে কাজটি করলেন সেটা যথার্থ কিনা, অর্থাৎ তিনি যে সংরক্ষণ প্রক্রিয়া ব্যবহার করলেন, তিনি সংরক্ষণ প্রক্রিয়া কি হিসাবে ব্যবহার করলেন, বরফের মাধ্যমে মাছ সংরক্ষণ করছেন। তো তার এই সংরক্ষণ প্রক্রিয়া কি যথার্থ নাকি যথার্থ না, এই বিষয়ে আমার মতামত দিতে হবে। তো বরফের মাধ্যমে সংরক্ষণ কি একটা যথার্থ প্রক্রিয়া, কারণ এর মাধ্যমে কি মাছটা বরফের মাধ্যমে শীতল করে রাখা হয়, এর ফলশ্রুতিতে কি হয় যে মাছটা দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যাচ্ছে। এবং বিশেষ করে মাছ বাজারে যখন মাছ ব্যবসায়ী মাছ বিক্রি করছে, তার মাছটা তো 1 থেকে 2 ঘন্টার মধ্যে বিক্রি হচ্ছে না, একটা দীর্ঘ সময় কিন্তু সে বাজারে মাছ বিক্রি করছে। তো এই সংরক্ষণের এই সময়টা সংরক্ষণ করছে সে বরফ দিয়ে। তো এর যথার্থতা আমি লিখব। ক্ষুদ্র ক্ষুদ্র জলজ উদ্ভিদকে ফাইটোপ্ল্যাঙ্কটন বলে। ক্ষুদ্র ক্ষুদ্র জলজ দন্ত সোনা বুর্গজা, ক্ষুদ্র ক্ষুদ্র যেই জলজ উদ্ভিদ আছে সেগুলোকে ফাইটোপ্ল্যাঙ্কটন বলে। আর জুপ্ল্যাঙ্কটন কাকে বলে? ক্ষুদ্র ক্ষুদ্র যে জলজ প্রাণীগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। আর এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন, এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো কি হয়, যে মাছ খাদ্য হিসাবে গ্রহণ করে, অন্যতম প্রাকৃতিক খাদ্যের উৎস এই ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন। তো এই গেল আমাদের যেই প্রথম যেই প্রশ্নটি ছিল সেটি। এবার আমরা দ্বিতীয় আমাদের যে প্রশ্নটি আছে সেটি দেখব। যে উদ্দীপকটা আগে পড়ি। আলাল দীর্ঘদিন ধরে তার পুকুরে মাছ চাষ করলেও মাছ সম্পর্কিত কোনো প্রশিক্ষণ পায়নি। এবছর তিনি তার পুকুরে রুই মাছ চাষ করেন। পোনা মজুদের সপ্তাহখানেক পর তিনি তার পুকুরে কিছু মাছের ফুলকায় রক্তক্ষরণ। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি, কিছু ফুলকায় কি রক্তক্ষরণ, ফুলকা পচা, ফুলে যাওয়া লক্ষণ লক্ষ্য করলেন। এমন সমস্যায় তিনি উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ নিলে কর্মকর্তা আলালকে এ রোগের কারণ, প্রতিরোধ ও প্রতিকারের জন্য জৈবিক ও রাসায়নিক ব্যবস্থা বলে দেন। এ ব্যবস্থা নেওয়াতে রোগটি অন্য পুকুরে আর ছড়ায়নি। তাহলে এখানে কি একটা রোগের কথা বলা হচ্ছে, মাছের রোগের কথা, যেখানে দেখো কিছু উপসর্গও দেওয়া আছে যে মাছের ফুলকায় রক্তক্ষরণ, ফুলকা পচা, ফুলে যাওয়া, এইগুলো হচ্ছে লক্ষণ। এখন লক্ষণের
তো দেখতে পেলাম আমরা। এবং তিনি যখন মৎস্য কর্মকর্তার কাছে গেলেন, তিনি কি বললেন যে প্রতিরোধ ও প্রতিকারের জন্য জৈবিক ও রাসায়নিক ব্যবস্থা বলে দেন। রাসায়নিক ব্যবস্থা বলে দিচ্ছে এবং এ ব্যবস্থা নেওয়াতে রোগটি অন্য পুকুরে আর ছড়ায়নি। তো এই গেল আমাদের উদ্দীপক, এবং উদ্দীপক থেকে আমরা কি পাচ্ছি যে একটা রোগের নাম পাচ্ছি এবং এর প্রতিকার প্রতিরোধ ব্যবস্থা পাচ্ছি, এবং এটা সংক্রামক, এটা আমরা বুঝতে পারছি কিভাবে, যে এ ব্যবস্থা নেওয়াতে রোগটি অন্য পুকুরে আর ছড়ায়নি। অর্থাৎ সংক্রামক রোগ কী হয়, ছড়িয়ে যায় দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায়, একজন আক্রান্ত ব্যক্তি বা আক্রান্ত প্রাণী থেকে আর এক প্রাণীতে ছড়িয়ে যায়। তো এখানে রোগটি সংক্রামক, এটা বুঝতে পারছি, কারণ এক পুকুর থেকে এক পুকুর এটা ছড়ায়। তাহলে এবার আমরা প্রশ্নগুলো দেখি। মাছ প্রক্রিয়াজাতকরণ কি? মাছ প্রক্রিয়াজাতকরণ কি? চিংড়ি চাষ কেন লাভজনক ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত রোগটির কারণ ও লক্ষণগুলো ব্যাখ্যা করো। মৎস্য কর্মকর্তার পরামর্শে যৌক্তিকতা বিশ্লেষণ করো। অর্থাৎ এবার আমাদের প্রশ্নটা কি, আমাদের রোগটা যে কি, উদ্ভিদ আমাদের পুকুরের মাছগুলো কি রোগে আক্রান্ত হয়েছে, এই রোগটার নাম বলতে হবে এবং রোগটা যে কি কি কারণে হচ্ছে এবং লক্ষণগুলো ব্যাখ্যা করতে হবে গ নম্বরের ক্ষেত্রে। আর ঘ নম্বরের ক্ষেত্রে কি, যে পরামর্শ, তিনি যে পরামর্শ দিলেন যে জৈবিক এবং রাসায়নিক, তো জৈবিক এবং রাসায়নিক ভাসমান উদ্ভিদজাত জীব যারা সমুদ্র, পুকুর, নদীতে বসবাস করে তাদের কি ফাইটোপ্ল্যাঙ্কটন বলে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে ঘ নম্বরে কি হবে, যে মৎস্য কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো। অর্থাৎ মৎস্য কর্মকর্তা যিনি আছেন তিনি কি পরামর্শ দিলেন, যে জৈবিক এবং রাসায়নিক, অর্থাৎ জীবের কিছু ওষুধ ব্যবহার করতে হবে, আর পাশাপাশি কিছু রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করতে হবে পুকুরে, যার ফলে কি হবে, যে পুকুরটি সংক্রামক রোগ থেকে মুক্তি পাবে। তো এখানে যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে ফুলকা পচা রোগ, অর্থাৎ মাছের যেই ফুলকা থাকে বা যেই ফুলকার সাহায্যে কি মাছ শ্বাসকার্য পরিচালনা করে থাকে সেটা কি পচে যাচ্ছে, এবং এটা কি একটা সংক্রামক রোগ। এখন এই ক্ষেত্রে আমাদের যেই কাজগুলো আমরা করতে পারি এবং কারণগুলো, এই রোগটা কী কারণে হচ্ছে, ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে, এবং লক্ষণগুলো কী কী, যে লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো ব্যাখ্যা করলেই গ নম্বরের উত্তর হবে। এবং ঘ নম্বরের ক্ষেত্রে যে পরামর্শ মৎস্য কর্মকর্তার, তার যৌক্তিকতা নিরূপণ করতে হবে আমাদের। আর খ নম্বর দেখো, যে চিংড়ি চাষ কেন লাভজনক। চিংড়ি চাষ কেন লাভজনক, অর্থাৎ চিংড়ি চাষের যে অর্থনৈতিক গুরুত্ব আছে সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে, যে চিংড়ি চাষ অর্থনৈতিকভাবে লাভজনক কারণে রপ্তানি যোগ্যতা। চিংড়ি আমাদের দেশ থেকে বাইরের দেশে অনেক রপ্তানি হয়, এবং দেখা যায় অল্প ইনভেস্টমেন্টে আমাদের যেই মৎস্য চাষি আছে সে ভালো একটা লাভ করতে পারছে, যার কারণে দেখা যায় যে চিংড়ি চাষ একটা লাভজনক কৃষিকাজ। এবং মাছ প্রক্রিয়াজাতকরণ কি, অর্থাৎ মাছ জাতকরণ কাকে বলে, অর্থাৎ মাছের যে পচন ক্রিয়া, এই পচন ক্রিয়া রোধ করে আমাদের মাছকে অন্যান্য যেই বিভিন্ন সামগ্রী হিসেবে বাণিজ্যিকীকরণ করা যায়, সেই প্রক্রিয়াটাই হচ্ছে যে প্রক্রিয়াজাতকরণ, এই বিষয়টা। তো এটা গেল 2 নাম্বার আমাদের যে প্রশ্নটা ছিল। এবং 3 নাম্বার যে প্রশ্নটা সেটা দেখি এবার, যে লাভ ও কৃষি বিষয়ক মাসিক পত্রিকা কৃষি কথার সদস্য। তো এখানে একটা পত্রিকা দেখতে পাচ্ছি আমরা, সেটা কি কৃষি কথা, একটা পত্রিকা। এবং এই পত্রিকা একটি প্রতিবেদন পড়ে জানতে পারে যে বর্ষা মৌসুমে বিশেষ এক ধরনের মাঠ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়, যেসব জমিতে পানির স্থায়িত্ব 3 থেকে 4 মাস এবং পানির গভীরতা 10 থেকে 12 সেন্টিমিটার হয়, সেসব জমিতে এ ফসল ও মাছের সমন্বিত চাষ করা যায়। সে মৎস্য কর্মকর্তার কাছ থেকে জমি তৈরি ও কয়েকটি ব্যবস্থাপনার পরামর্শ গ্রহণ করে বেশ লাভজনক হয়। এখন এখানে আমাদের একটা চাষ পদ্ধতির, মাছকে যথাযথভাবে পরিচর্যা, সংরক্ষণ, পরিবহন করাকেই মাছ প্রক্রিয়াজাতকরণ। হ্যাঁ রচনা, তোমার উত্তরটি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি উদ্দীপকে আমরা কি একটা পত্রিকার কথা বলা হচ্ছে, যে কৃষি কথা নামে একটা পত্রিকা, এবং এই পত্রিকায় একটা প্রতিবেদন দেওয়া হয়েছে। তো সেই প্রতিবেদনে কি বলা হচ্ছে, যে বর্ষা মৌসুমে বিশেষ এক ধরনের মাঠ ফসল, অর্থাৎ ধানকে বোঝানো হচ্ছে। ধানকে এক ধরনের মাঠ ফসল, এবং এটা কখন চাষ করা হচ্ছে, বর্ষাকালে। তখন আমরা ধানের নাম পাচ্ছি, এবং মাছের সমন্বিত চাষ করা যায়। তো আমরা যখন সাজেশনটা দেখলাম তখন কি দেখলাম, যে চিংড়ি এবং ধান খেতে চিংড়ি মাছের সমন্বিত চাষ, অর্থাৎ ধান খেতে কোন মাছটি চাষ করা হচ্ছে, চিংড়ি মাছ চাষ করা হচ্ছে। তাহলে এই মাছটা কি, এই মাছটা হচ্ছে চিংড়ি মাছ। এবং আরও কিছু বলা আছে এখানে, যে যেসব জমিতে পানির স্থায়িত্ব 3 থেকে 4 মাস, অর্থাৎ 3 থেকে 4 মাস যেই ধানের জমিতে পানি থাকবে সেই জমির কথা বলা হচ্ছে। এবং পানির গভীরতা কত হতে হবে, 10 থেকে 12 সেন্টিমিটার, অর্থাৎ ধান খেতে যে পানিটা থাকবে সে পানির গভীরতা হবে কত, 10 থেকে 12 সেন্টিমিটার। এই দুইটা হচ্ছে শর্ত। এবং যেসব জমিতে এই ফসল মাছের সমন্বিত চাষ করা যায়, অর্থাৎ আমার
জমিটা এমন হবে যে এর উপযোগী হবে চাষের। অনেক জমি আছে যে অত্যাধিক ঢালু, সেই সব জমিতে কিন্তু আর পানি থাকে না। আবার অনেক জমি আছে যে বৃষ্টি হলে কিন্তু প্লাবিত হয়, সেই সব জমিতেও কিন্তু আবার উপযোগী না চিংড়ি চাষ। তো এই যে জমি তৈরি, এখন সে কী করলো, সে এই যে আর্টিকেল বা প্রতিবেদনটা পড়ে সে মৎস্য কর্মকর্তার কাছে গেল এবং তার কাছ থেকে পরামর্শ নিল যে আমিও এই চাষটা করতে চাই, এই চাষ করতে গেলে আমার কী কী করতে হবে, সেই পরামর্শটা নিল। তো এটা গেলো আমাদের উদ্দীপক। এবার আমরা প্রশ্নগুলো দেখব যে এই উদ্দীপক থেকে কী প্রশ্ন এসেছে। এখানে প্রথম হচ্ছে প্লাঙ্কটন কি। প্লাঙ্কটন কি, এখানে কিন্তু শুধু প্লাঙ্কটনের কথা বলা হয়েছে, ফাইটোপ্লাঙ্কটনের কথা বলা হয় না, জু প্লাঙ্কটন বলা হয় না। তো এটার অ্যান্সার কী হবে, সবাই কমেন্টে উত্তর জানাও। এবার দেখো খ নাম্বার, মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। এখন এখানে সামগ্রিকভাবে মৎস্য চাষের যে অর্থনৈতিক গুরুত্ব আছে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে, যে মৎস্য চাষের ফলে কী ধরনের অর্থনৈতিক কার্যক্রম হয় এবং এর ফলে জাতীয় অর্থনীতিতে কীভাবে ভূমিকা রাখছে মৎস্য চাষ, এইসব বিষয় খুঁটিনাটি আমাদের 3 থেকে 4 লাইন উত্তরে লিখতে হবে, লিখলে কিন্তু উত্তর হয়ে যাবে। এবার দেখো লাবুর সমন্বিত চাষ পদ্ধতি কি, ব্যাখ্যা করো। তো লাবুর যে সমন্বিত চাষ পদ্ধতি এটা কি, এটা হচ্ছে ধান খেতে সমন্বিত মাছ চাষ পদ্ধতি বা চিংড়ি চাষ পদ্ধতি। এটা আমরা জ্ঞানে লিখবো গড়। এবং এই চাষ পদ্ধতির যে ইনসাইটগুলো আছে সেগুলো ব্যাখ্যা করব, যে ধান ক্ষেতের জন্য পরিচর্যা কেমন করতে হবে, আমি জমি কেমন প্রস্তুত করব। আমি যখন শুধু ধান চাষ করব তখন কিন্তু আমার জমির যে প্রস্তুতি সেটা একরকম হবে, আর যখন আমি মাছ চাষ করব ওই ধানের জমিতে তখন কিন্তু আমার প্রস্তুতি আর এক রকম হবে। তো এই যে জমি প্রস্তুতির বিষয়টা, এই বিষয়টা উল্লেখ করব। এবং মাছের চাষ যেহেতু আমি জমিতে করছি, জমিতে কী কী এক্সট্রা কেয়ার নেব, এই সব বিষয় কিন্তু আমাকে উত্তরে হিন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু ফুলফিল করতে হবে, যে কয়েকটা বিষয়ের যেই বিষয়গুলো অন্তর্ভুক্ত সেই বিষয়গুলো সম্পর্কে দু একটা করে আমরা কথা লিখব। এইভাবে আমরা যে গ নাম্বার, এই গ নাম্বারের উত্তর করব। আর ঘ নাম্বার যেটা, উদ্দীপকে উল্লেখিত সমন্বিত চাষ পদ্ধতি অর্থনৈতিকভাবে লাভজনক মূল্যায়ন করো। এখন এই যে ধান খেতে মাছ চাষ পদ্ধতি, এর যে অর্থনৈতিক গুরুত্ব, সেই অর্থনৈতিক গুরুত্ব আমাদের ব্যাখ্যা করতে হবে, যে এর ফলে অর্থনৈতিকভাবে একজন কৃষক, একজন মৎস্য চাষি সে কীভাবে লাভবান হতে পারে, এই অর্থনৈতিক গুরুত্বগুলো আমরা ব্যাখ্যা করব ঘ নাম্বারে। তো এই ছিল আমাদের যেই সৃজনশীল প্রশ্ন, এটার উত্তর। এবার আমরা যাব এমসিকিউ আছে, এমসিকিউগুলোতে, যে এই অধ্যায়ের যেই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, যে এমসিকিউগুলো আমাদের দেখতে পাচ্ছি আসছে বিগত বছরগুলোতে, সেগুলো। তো এবার সবাই মনোযোগী হও, আমরা সবাই এমসিকিউ সলভ করব। যে মাছে শতকরা কত ভাগ প্রোটিন আছে, অর্থাৎ মাছ কিন্তু আমরা প্রোটিনের একটা অন্যতম উৎস। প্রাণীর যেই পানিতে ভাসা ক্ষুদ্র জীবদেরই প্লাঙ্কটন বলে, পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের প্লাঙ্কটন বলে। এটা উদ্ভিদ হতে পারে, এটা প্রাণী হতে পারে, দুইটারই কিন্তু জীবন আছে, অর্থাৎ জীব বলা যাবে। পানিতে ভাসা ক্ষুদ্র জীবদের বলা হচ্ছে কি প্লাঙ্কটন, পানিতে ভাসমান ক্ষুদ্র অনুবীক্ষণিক জীবকে প্লাঙ্কটন বলে। অনুবীক্ষণিক অর্থাৎ এদের কিন্তু আমরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু দেখতে পাই না, কারণ এটা এতটাই ক্ষুদ্র, সেগুলোকে আমরা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পারি না। এগুলো কিন্তু মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে, এবং বাকি যেই প্রাণীগুলো আছে সেগুলোও, যেই জলজ প্রাণীগুলো আছে সেগুলো কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। সকল উদ্ভিদও, সবচেয়ে সুন্দর উত্তর হচ্ছে পানিতে ভাসমান অনুবীক্ষণিক ক্ষুদ্র উদ্ভিদ এবং প্রাণীকণাকে প্লাঙ্কটন বলে। এটুকু লিখলেই হবে। এবার আমরা যেই আমাদের এমসিকিউ আছে, এমসিকিউগুলো সলভ করি। তো মাছে শতকরা কত ভাগ প্রোটিন আছে? 5 থেকে 15 ভাগ, 15 থেকে 25 ভাগ, 25 থেকে 35 ভাগ, 35 থেকে 45 ভাগ। কত ভাগ প্রোটিন আছে মাছে? এর উত্তর কোনটা হবে? মাছে কত ভাগ প্রোটিন আছে? প্রাণীজ আমিষ একটা উৎস, প্রাণীজ আমিষের। আর আমরা গতদিন পড়ছিলাম কি উদ্ভিদ আমিষের উৎস। এটা কি ওর মনে আছে গত ক্লাস থেকে, যে উদ্ভিদ আমিষের অন্যতম উৎস কোনটি, যেটাকে একটা সুন্দর একটা নামে ডাকা হয়, গত ক্লাসে কিন্তু আমরা পড়েছি, গত প্রথম পত্রের যে শেষ ক্লাসটা ছিল সেখানে। আচ্ছা, এটা এখন উত্তর করো যে মাছে শতকরা কত ভাগ প্রোটিন আছে? উত্তর কোনটা হবে, ক, খ, গ নাকি ঘ নম্বর? একের গ নম্বর বলছে সাবরিনা, একের গ নম্বর, যে 25 থেকে 35 ভাগ। আর কেউ উত্তর করো, সবাই উত্তর করো। 25 থেকে 15 থেকে 25 ভাগ। রোজিনা বলছে 15 থেকে 25 ভাগ। তো মাছে কত ভাগ প্রোটিন আছে? মাছে প্রোটিন আছে 15 থেকে 25 ভাগ। মাছে 15 থেকে 25 ভাগ প্রোটিন পাওয়া যায়। একটা প্রাণীজ আমিষের উৎস হিসাবে মাছ থেকে আমরা এই ধরনের প্রোটিন, এই অ্যামাউন্টের প্রোটিন পেয়ে থাকি। এবার আমাদের খ নম্বর যেটা, খ নম্বর দেখি,
নিচের কোনটি রাক্ষসে মাছ? নিচের কোনটি রাক্ষসে মাছ? চিতল, গ্রাস কাপ, মিরর কাপ, সরপুঁটি। তার আগে বলি যে রাক্ষসে মাছ কি। রাক্ষসে মাছ হচ্ছে এই ধরনের মাছ যেই মাছগুলো অন্য মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে, অর্থাৎ এই মাছগুলো আর মাছদেরই ভক্ষণ করে, এবং এরা বেশ বড়সড় আকৃতির হয় এবং শক্তিশালী হয়, এবং পুকুরে বা নদীতে বা ঘেরে অন্যান্য যেই জলজ যেই ওয়াটার ল্যান্ডগুলো আছে সেইখানে যেই মাছগুলো থাকে, এই মাছগুলো কি করে, ছোট ছোট যে মাছগুলো আসে সেই মাছগুলোকে ভক্ষণ করে, তো এগুলোকে বলা হচ্ছে রাক্ষসে মাছ। তো এর মধ্যে একটা মাছ হচ্ছে রাক্ষসে মাছ, বাকিগুলো না। তো এর মধ্যে সেটা কোনটা? ক, খ, গ নাকি ঘ নাম্বার? কোনটা হবে উত্তর? সুমাইয়া বলছে খ নাম্বার। ওটা কি গত প্রশ্নের ছিল? হ্যাঁ, গত প্রশ্নে 15 থেকে 25 ভাগ। এটার উত্তর কত হবে? 2 নাম্বারের উত্তর। বলছো আরাফাত বলছো সি নাম্বার, মিরর কাপ। আচ্ছা, আর রোজিনা বলছে চিতল মাছ। চিতল মাছ। বাকিরাও বলো কোনটা হবে উত্তর। দুয়ের ক নাম্বার বলছে সাবরিনা। আচ্ছা, উত্তর হবে কোনটা? উত্তর হবে ক নাম্বার, চিতল মাছ। বাকি সবগুলোই কিন্তু স্বাভাবিক যে মাছগুলো, এরা কী খায়, উদ্ভিদ কণা, প্রাণী কণা, এবং যেই খাবারগুলো দেওয়া হয় মাছ চাষের জন্য সেগুলো কিন্তু এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। আর এগুলো দেখো গ্রাস কাপ, অর্থাৎ গ্রাস, এরা শুধু ঘাসই খায়। এই যে গ্রাস কাপ মাছগুলো, এই মাছগুলো কিন্তু ঘাস টাইপের যেই উদ্ভিদগুলো আছে সেগুলো খায়, এবং যেই অন্যান্য যদি সবজিও দেওয়া হয় সেক্ষেত্রে এরাও কিন্তু সেগুলোও খায়। আর মিরর কাপ, সরপুঁটি সবই কিন্তু যে নিরীহ যে মাছগুলো। আর এই চিতল মাছ, এই চিতল মাছ কিন্তু এদের খায়, এদের ভক্ষণ করে কে? এই চিতল মাছ। তো এর মধ্যে রাক্ষসী মাছ হচ্ছে ক নাম্বার, চিতল মাছ। এটা হচ্ছে একটু রাগী টাইপের এবং রাক্ষস টাইপের, আর এরা হচ্ছে সাধারণ, এদের ভক্ষণ করে হচ্ছে চিতল মাছ। পরের যে প্রশ্ন, যে মৎস্য চাষের ইংরেজি প্রতিশব্দ কোনটি? মৎস্য চাষের ইংরেজি প্রতিশব্দ কোনটি? এপিকালচার, এগ্রিকালচার, সেরিকালচার নাকি অ্যাকুয়াকালচার? এর মধ্যে কোনটা হচ্ছে মৎস্য চাষের ইংরেজি নাম? ক, খ, গ নাকি ঘ নাম্বার? কোনটা হবে উত্তর? তিন নম্বর প্রশ্নের উত্তর কোনটি হবে? ক, খ, গ নাকি ঘ নাম্বার? আরাফাত বলছো খ নাম্বার, অ্যাকুয়াকালচার। আচ্ছা, বাকিরাও বলো উত্তর কোনটি হবে। রেদুয়ানা বলছে ঘ নাম্বার। তো উত্তর কোনটা হবে? উত্তর হবে অ্যাকুয়াকালচার, যেটা অর্থ হচ্ছে মৎস্য চাষ। আর এপিকালচার মানে কি? এপিকালচার হচ্ছে মৌমাছি চাষ। আর এগ্রিকালচার, যেটা এগ্রিকালচার মানে কৃষি। আর সেরিকালচার হচ্ছে যে রেশম চাষ, সেটা। হ্যাঁ, 3-এর ঘ নাম্বার। সুমাইয়া বলছে 3-এর ঘ নাম্বার। হ্যাঁ, উত্তর হবে 3-এর ঘ নাম্বার। আর রাক্ষসে মাছ হলো, তো এর মধ্যে রাক্ষসে মাছ কোনটি কোনটি? রাক্ষসে মাছ চিতল, এর মধ্যে রাক্ষসে মাছ কোনটি কোনটি? চিতল, কাতলা, শোল। এই তিনটের মধ্যে রাক্ষসে মাছ কোনটি? তিনটের মধ্যে রাক্ষসে মাছ কোনটি? চিতল, কাতলা এবং শোল। কোনটি হবে? ক 1 নাম্বার, খ 3 নাম্বার, গ 1 ও 3 নাকি ঘ সবগুলো? কোনটা হবে? হ্যাঁ, রোজিনা বলছে অ্যাকুয়াকালচার। হ্যাঁ, উত্তর হবে অ্যাকুয়াকালচার, অর্থাৎ মৎস্য চাষ। অ্যাকুয়াকালচার। 4 নাম্বার উত্তর কোনটা হবে? রাক্ষসে মাছ নিচের কোনটি? 3টি মাছের নাম দেওয়া আছে, এর মধ্যে কোনটি রাক্ষসে মাছ? উম্মে রেদুয়ানা বলছে গ নাম্বার। সোমায়া বলছো গ নাম্বার। আচ্ছা, বাকিরাও বলো। সি নাম্বার। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে গ নাম্বার, অর্থাৎ চিতল এবং শোল। আর কাতলা মাছ কিন্তু রাক্ষসে মাছ না, এটাও একটা নিরীহ প্রজাতির মাছ। আর এই দুইটা হচ্ছে চিতল এবং শোল মাছ, এরা রাক্ষসে মাছ। পরের প্রশ্ন, পুকুরে মাটি, পানি, অম্ল ও দূষণমুক্ত করতে কি প্রয়োগ করা হয়? অর্থাৎ পুকুরের পানি যদি যেই অম্ল মানে অ্যাসিডীয় হয়ে যায় আর দূষণ হয়ে যায়, তাহলে আমরা কি ব্যবহার করব? রোটেনন, তুতে, সালফার নাকি চুন? কোনটা প্রয়োগ করতে হয়? পুকুরের পানি যদি বিষাক্ত বা লবণাক্ত আবার ওই যে অম্লীয় হয়ে যায় কিংবা দূষিত হয়ে যায়, সেক্ষেত্রে কোনটা ব্যবহার করব?
সেক্ষেত্রে আমরা কোনটি ব্যবহার করব, রোটেনন, তুতে, সালফার নাকি চুন, কোনটি? চুন বলছো আরাফাত। আচ্ছা, মেরে দোয়ানা বলছে ঘ নাম্বার চুন। সুমাইয়া আক্তার বলছে ঘ চুন। তাহলে উত্তর কোনটি? উত্তর হবে চুন। চুন প্রয়োগ করা হয় কি করতে? এই যে মাটি অম্লত্ব দূর করতে এবং দূষণ মুক্ত করতে। আর এই যে রোটেনন যেটা আছে, আমরা একটু আগে এতক্ষণ পড়ছিলাম কি, রাক্ষসে মাছ। তো এই রাক্ষসে মাছ মারতে ব্যবহার করা হয় রোটেনন। এটা এক ধরনের কি বিষ, যেটা এই রাক্ষসে মাছদের মারতে ব্যবহার করা হয়, রোটেনন। এটা মনে রাখবে, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। এই দেখো পরের প্রশ্নে আসছে, রোটেনন পুকুরে প্রয়োগ করা হয় কেন? তো মাছের খাদ্য হিসেবে প্লাঙ্কটন, জলজ আগাছা। উত্তর কোনটা হবে? উত্তর হবে ঘ নাম্বার, রাক্ষসে মাছ মারার জন্য। উত্তর হবে কোনটা? ঘ নাম্বার, রাক্ষসে মাছ মারার জন্য রোটেনন ব্যবহার করা হয়। এটা আর আমি বলে দিলাম, যেহেতু সেহেতু আর তোমাদের কাছ থেকে নিচ্ছি না। এবার দেখো, অল্প সময়ে মাছ সংরক্ষণের জন্য কোন পদ্ধতি সর্বোত্তম? অল্প সময়ের মধ্যে যদি আমরা মাছ সংরক্ষণ করতে চাই, তাহলে কোন পদ্ধতি সর্বোত্তম? বরফজাতকরণ, শুটকিকরণ, লবণজাতকরণ নাকি হিমায়িতকরণ, কোনটা? এর মধ্যে কোনটা অল্প সময়ে মাছ চাষের জন্য একটা সর্বোত্তম পদ্ধতি? বরফজাতকরণ, শুটকিকরণ, লবণজাতকরণ নাকি হিমায়িতকরণ, কোনটা হবে? 6-এর ঘ নাম্বার বলছে সুমাইয়া, হিমায়িতকরণ। হিমায়িতকরণ এ বলছে। আচ্ছা, সুমাইয়া বলছে ক নাম্বার। বরফজাতকরণ অর্থাৎ অল্প সময়ে যদি আমরা বরফ মাছকে সংরক্ষণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কোনটা? আমাদের হচ্ছে যে বরফজাতকরণ, এটা হচ্ছে একটা সর্বোত্তম বা পন্থা। বরফজাতকরণ বলতে কি বোঝানো হচ্ছে? যে আমরা ওই শুরুতে উদ্দীপক পড়লাম না, যে মাছ কি বরফের মধ্যে রাখা হচ্ছে, বরফের মধ্যে, অর্থাৎ ফ্রিজে রাখা হচ্ছে না, কিন্তু বরফের মধ্যে রাখা হচ্ছে। আর যে হিমায়িতকরণ, এটা বলতে বোঝানো হচ্ছে যে ফ্রিজের মধ্যে রাখা হচ্ছে। ফ্রিজে কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে আমরা ওকে সিল করে দিচ্ছি বা আটকিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এটা এইভাবে থাকছে। আর যে বরফজাতকরণ, এটা বরফের মধ্যে রেখে দিচ্ছি আমি। এখন যে মাছ বাজারে যে মাছ বিক্রি করছে, সে কি দীর্ঘ সময় মাছ সংরক্ষণের জন্য বরফজাতকরণ করছে? সে দীর্ঘ সময় না, তার মাছ বিক্রি পর্যন্ত, তার পর্যন্ত সে কিন্তু বরফের মধ্যে রাখছে। আর তার মাছ যখন বিক্রি হয়ে যাচ্ছে, সে কিন্তু যে কিনে নিয়ে যাচ্ছে, সে কিন্তু নিয়ে যে হিমায়িত করছে, অর্থাৎ ফ্রিজ করে ফেলছে, একদম বরফের মধ্যে রেখে দিচ্ছে। তখন হবে ঘ নাম্বার, যে দীর্ঘ সময়। এখানে যদি বলতো দীর্ঘ সময়, সেক্ষেত্রে হবে হিমায়িতকরণ। আর যেহেতু অল্প সময় বলছে, সেহেতু হবে বরফজাতকরণ। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। কোন পদ্ধতিতে মাছকে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়? টিনজাতকরণ, লবণজাতকরণ, হিমায়িতকরণ নাকি বরফজাতকরণ, কোন পদ্ধতিতে আমরা মাছকে অনেক দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারি? টিনজাতকরণ অর্থাৎ ক্যানের মধ্যে রেখে, যে আমরা যদি দেখি আমাদের দেশে হয়তো এটার প্রচলন খুব একটা নেই, কিন্তু আমরা বাইরের দেশগুলোতে যদি দেখি, তো মাছগুলো কি টিনের একটা কৌটার মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক দিয়ে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়, এবং ওইটা খুলে হয়তো ওভেনে দিয়ে বা একটু গরম করলে কিন্তু মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। অন্যান্য যেই ফরেন কান্ট্রিগুলো আছে সেই দেশগুলোতে, কিন্তু আমাদের দেশে যে মাছের প্রাচুর্যতার কারণে কিন্তু আমাদের দেশে এই প্রক্রিয়াটা আর ইউজ করা হয় না। কিন্তু অন্যান্য যে দেশগুলো আছে সেখানে কিন্তু বেশ সংকট আছে মাছের, যে অনেক সময় লাগে মাছ আহরণ করতে, বা বরফে ঢাকা থাকে বেশিরভাগ এলাকা, সেই সব এলাকায় টিনজাতকরণ বা ক্যানিং করা হয়। আর লবণজাতকরণ হচ্ছে নোনা মাছ, যেটা লবণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। আর হিমায়িতকরণ হচ্ছে যেটা বললাম একটু আগে, আর বরফজাতকরণও বললাম একটু আগে। তারপর গ নাম্বার বলছো কি সুমাইয়া, যে হিমায়িতকরণ। হিমায়িতকরণ, এটা সি নাম্বার হচ্ছে রোজিনা বলছে। তো আমি একটু আগে দেখলাম কি, যে হিমায়িতকরণের মাধ্যমে যে মাছের দীর্ঘ সময় সংরক্ষণ, এটা কিন্তু করা যায়। হিমায়িতকরণের মাধ্যমে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। তো উত্তর হবে কোনটা? উত্তর হবে গ নাম্বার, হিমায়িতকরণ। এবার দেখি, মাছ সংরক্ষণের সনাতন পদ্ধতি কোনটি? সনাতন অর্থাৎ প্রাচীন। প্রাচীন পদ্ধতি কোনটি? টিনজাতকরণ, লবণজাতকরণ, হিমায়িতকরণ নাকি বরফজাতকরণ, কোনটা? কোন পদ্ধতির মাধ্যমে মাছ সংরক্ষণ করা হচ্ছে প্রাচীনকাল থেকে, কোনটা? ক, খ, গ নাকি ঘ নাম্বার, কোনটা হবে উত্তর?
9 সি বলছে রুমা, লবণজাতকরণ। আচ্ছা, সুমাইয়া বলছে 9 গ নম্বর লবণজাতকরণ। লবণজাতকরণ, তো মাছের যে আদি সংরক্ষণ পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি হচ্ছে লবণজাতকরণ, আর বাকি যে পদ্ধতিগুলো এগুলো তুলনামূলক আধুনিক পদ্ধতি। যে টিনজাতকরণ, টিনের মাধ্যমে বিভিন্ন রাসায়নিক দিয়ে রাখা, এটাও কিন্তু একটা তুলনামূলক নতুন সংরক্ষণ পদ্ধতি। আর বরফজাতকরণ আমরা বর্তমানে আধুনিক বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ফ্রিজে বা হিমায়িতকরণভাবে বরফ তৈরি করে এগুলো কিন্তু সংরক্ষণ করে থাকি। তো প্রাচীন পদ্ধতি হচ্ছে গ নম্বর লবণজাতকরণ। পরের প্রশ্ন, মাছে গ্লেজিং কেন করা হয়? মাছে গ্লেজিং কেন করা হয়? গ্লেজিং কেন করা হয়? ওজন বৃদ্ধি করতে, শুষ্কতা রোধ করতে, জীবাণুমুক্ত করতে, রং ঠিক রাখতে। এটা হচ্ছে মাছ যে সংরক্ষণের একটা অবৈধ পদ্ধতি। আমরা যখন সংরক্ষণ পদ্ধতি পড়ব তখন আমরা নিরাপদ মাছ সম্পর্কেও কিন্তু দেখতে পারবো এখানে, যে মাছের নিরাপদ সংরক্ষণ পদ্ধতি। অর্থাৎ মাছ সংরক্ষণে কিন্তু যে বরফ দিচ্ছে এটা কিন্তু একটা নিরাপদ সংরক্ষণ পদ্ধতি, কিন্তু আমি যখন সংরক্ষণের নামে ফরমালিন দিচ্ছি মাছে, এটা কিন্তু একটা অনিরাপদ এবং অস্বাস্থ্যকর পদ্ধতি এবং এটা মানবদেহের জন্য ক্ষতিকর। তার মানে গ্লেজিং করা হয়, এটাও কিন্তু একটা অনিরাপদ পদ্ধতি। তো এই গ্লেজিংটা কেন করা হচ্ছে? ওজন বৃদ্ধি করতে, শুষ্কতা রোধ করতে, জীবাণুমুক্ত করতে, নাকি রং ঠিক রাখতে? কোনটা? 10 নম্বরের উত্তর কোনটা হবে? দশ নম্বরের উত্তর কোনটা হবে? ক, খ, গ নাকি ঘ নম্বর? দশের উত্তর হবে কোনটা? উত্তর হবে খ নাম্বার, শুষ্কতা দূর রোধ করতে। অর্থাৎ মাছ যখন আহরণ করা হয়, আহরণ করে বাজারজাত করা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু মাছের যেই ইয়েটা আছে, স্কিনটা আছে, ওটা কিন্তু শুষ্ক হয়ে যায়। অর্থাৎ যে গ্লেজ দেওয়াটা, এই গ্লেজ দেওয়াটা থাকে না। আমরা যদি মাছের বাজারে যাই তো দেখা যায় যে বড় বড় লাইট দেওয়া থাকে, আর লাইটগুলোর কালার কি হয়, একটু হলদেটে ভাবের হয়। তো ওইগুলো কি মাছের শরীরে যখন পড়ে তো মাছ চিকচিক করে। তো বাজারে যে ক্রেতা কি দেখে, যে মাছগুলো চকচক করছে, ভাবে যে কি ওই মাছগুলো বেশ তাজা। তো এক্ষেত্রে কিন্তু মাছগুলো কিনে নিয়ে আসে। তো এই যে ওই যে তাজা চকচকে দেখানোর জন্য কি করা হয়, গ্লেজিং করা হয়, যে উপরে একটা রাসায়নিক দেওয়া হয় যাতে করে এই চকচক ভাবটা থাকে। তো এটা করা হয় কি কারণে? শুষ্কতা রোধ করতে। অর্থাৎ মাছের উপরের যে অংশটা বা যেই আঁশ যেটাকে বলা হয় বা আইস যেটাকে বলা হচ্ছে, ওটা যেন শুকিয়ে না যায়, এই জন্য কি করা হচ্ছে? খ নাম্বার, গ্লেজিং করা হচ্ছে। তো 10-এর উত্তর হচ্ছে কোনটা? খ নাম্বার। পরের প্রশ্ন যেটা, সংরক্ষণের অভাবে প্রতি বছর বাংলাদেশে কত ভাগ মাছ নষ্ট হয়? কত ভাগ মাছ নষ্ট হয়? 5 থেকে 10 ভাগ, 10 থেকে 15 ভাগ, 15 থেকে 20 ভাগ, নাকি 20 থেকে 25 ভাগ? আনিশা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। এত লেট করে আসছো কেন? ক্লাস তো অনেকক্ষণ শুরু হয়ে গেছে। তাহলে আমাদের প্রতি বছর বাংলাদেশে আমরা যেই মাছ সংরক্ষণ করি বা মাছ আহরণ করি, এর থেকে একটা পার্সেন্ট মাছ কিন্তু কি প্রতি বছর নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সংরক্ষণের অভাব, অর্থাৎ উপযুক্ত প্লেজিং না, ওটা হচ্ছে গ্লেজিং। গ্লেজিং বলতে কি বোঝায়? আচ্ছা, গ্লেজিং বলতে কি বোঝানো হচ্ছে, যে যখন মাছের উপরের যে উপরিভাগ বা ত্বক যেটা আছে, আইস, ওটা যখন শুষ্ক হয়ে যায়, শুষ্ক হয়ে গেলে কি হয়, যে আমরা মনে করি মাছটা কি আর তাজা নেই, মাছটা অনেকক্ষণ হয়েছে পুকুর থেকে তোলা হয়েছে বা নদী থেকে তোলা হয়েছে। তো এই যে এই মানুষের মনের কারণে, যে আমরা যখন বাজারে যাই তখন কি দেখি, যে যেই মাছটা খুব চকচক করছে, রূপালি ইলিশ বলি না, যে রূপালি ইলিশ চকচক করে, তো ওই মাছগুলো আমরা কেনার চেষ্টা করি, যে ওইগুলো তাজা খুব। ওই যে মানুষ যাতে এটা মনে করে, এর জন্য কি হয়, গ্লেজিং, এটা রাসায়নিক পদার্থ, এটা মাছের শরীরে দেওয়া হয়। এর ফলে কি হয়, যে মাছের যেই ত্বকটা এটা আরও চকচকে দেখায়, যার কারণে ক্রেতা আকৃষ্ট হয়। তো ক্রেতাকে আকৃষ্ট করার জন্যই গ্লেজিংটা মূলত করা হয়ে থাকে। তো এখানে 11 নম্বর উত্তর বলছো ঘ নাম্বার, বলছে রুমা। হ্যাঁ দীপা, ওই টপিকগুলো আছে, ওই টপিকগুলো আমরা এই অধ্যায়ের জন্য যে গুরুত্বপূর্ণ টপিক সেই হিসাবে সিলেক্ট করেছি, এবং এটা সিলেক্ট করেছি কিসের ভিত্তিতে, যে বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো যেগুলো আছে এবং আমাদের লাস্ট যে নির্বাচনী পরীক্ষা হলো কলেজগুলোতে,
তার ভিত্তিতে। এবং এগুলো যদি তুমি ভালোভাবে পড়ো তো আশা করা যায় যে এই অধ্যায়ের যে সিকিউ আসবে তুমি সেগুলো অ্যান্সার করতে পারবে। এবং এমসিকিউগুলোর, তবে এমসিকিউর ক্ষেত্রে দেখা যায় যে শুধু যে নির্দিষ্ট টপিকগুলোর মধ্যে থাকে তা না, যখন যিনি প্রশ্ন করবেন তার কাছে মনে হলো যে এই টপিক থেকে তো প্রতি বছর কোশ্চেন আসে, আমি একটু ভিন্ন টপিক দিয়ে এবার, তো এমসিকিউর ক্ষেত্রে সে দেখা গেলো যে একটু বাইরে থেকেও কয়েকটা এমসিকিউ দিল। এই জন্য এমসিকিউর প্রস্তুতির জন্য আমরা কী করবো যে পুরো অধ্যায় সম্পর্কে আমাদের সামগ্রিক একটা ধারণা রাখবো যে অধ্যায়ে কোন টপিকটাতে কী আলোচনা করা হয়েছে, হয়তো একবার আমরা রিডিং পড়ে রাখবো, আর যেই টপিকগুলো দেখালাম এগুলো কি বারবার একটু পড়বো যাতে এগুলো মনে থাকে আমাদের। এবং সৃজনশীলের উত্তর করতে কিন্তু আমাদের তথ্যবহুল করা লাগে প্রশ্নের উত্তরগুলোকে, তো তথ্যবহুল করার জন্য কিন্তু আমাদের কিছু তথ্য জানা লাগে, সেই তথ্যগুলো আমরা মনে রাখবো। তো এটাই আমাদের করণীয় আসলে সামনের যে আমাদের সময়গুলো আছে সেই সময়গুলোতে। তাহলে 11 ঘ নাম্বার বলছো সবাই, 11 ঘ নাম্বার 20 থেকে 25%, 20 থেকে 25% আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাছ যে নষ্ট হচ্ছে সেগুলা এই সংরক্ষণের অভাবে। পরের প্রশ্ন যে অস্থায়ী মাছ সংরক্ষণের স্বাস্থ্যসম্মত পদ্ধতি কোনটি? অস্থায়ী বা যে মাছটি আমি খুব বেশিক্ষণ সংরক্ষণ করব না এমন মাছের সংরক্ষণের স্বাস্থ্যসম্মত পদ্ধতি কোনটা? ফরমালিন দেওয়া, বরফ দিয়ে ক্যানিং করে নাকি হিমায়িত করে, কোনটা? অল্প সময় সংরক্ষণের জন্য তোমার আরও আগে জয়েন করা উচিত ছিল ফেরদৌস, আমরা তো অনেক কিছু পড়ে ফেলছি এর মধ্যে, অনেক কিছু পড়ে ফেলছি, এই এত লেট করলে হবে না, দ্রুত ক্লাসে জয়েন করতে হবে, একদম নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই ক্লাসে জয়েন করে ফেলতে হবে। তো এই প্রশ্নের উত্তর কোনটা হবে? 12 নম্বরের 12 ক বলছো ফরমালিন দিয়ে। আচ্ছা 12 ক বলছে সুমাইয়া উম্মে। আচ্ছা ফরমালিন কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস সেটা আগে বলো আমাকে, ফরমালিন কি একটা ভালো জিনিস না খারাপ জিনিস? আমরা প্রায় শুনি না যে ফলে ফরমালিন দিচ্ছে, এবং ফরমালিন প্রায় পত্রপত্রিকায় দেখি, নিউজে দেখি শরীরের জন্য ক্ষতিকর, এর ফলে কী হয় ক্যান্সার হতে পারে, বিভিন্ন স্কিন ডিজিজ হতে পারে, খাদ্যনালীতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তাই না? তো এটা একটা ক্ষতিকর পদার্থ, কিন্তু ক নাম্বার কিন্তু উত্তর হবে না আমাদের, উত্তর হবে কি? উত্তর হবে খ নাম্বার, বরফ দিয়ে। অল্প সময় সংরক্ষণ করতে গেলে আমরা কি করব? বরফ দিয়ে মাছ সংরক্ষণ করব, এবং এটা কি স্বাস্থ্যসম্মত একটা, হ্যাঁ ফরমালিন হচ্ছে খারাপ জিনিস, ফরমালিন খারাপ জিনিস। কারেন্ট চলে গেছিলো, আচ্ছা সমস্যা নেই, তুমি পরে যে রেকর্ড থাকবে আমাদের গ্রুপ থেকে দেখে নিবা। খারাপ জিনিস, এটা একটা খারাপ রাসায়নিক পদার্থ। তোর উত্তর হবে কোনটা? উত্তর হবে খ নাম্বার, বরফ দিয়ে। পরের প্রশ্ন দেখি যে হিমাগারে মাছ সংরক্ষণের তাপমাত্রা কত হওয়া উচিত? হিমাগারে অর্থাৎ কোল্ড স্টোর যেগুলোকে বলা হয়, কোল্ড স্টোরে যদি কেউ মাছ সংরক্ষণ করে তো মাছ সংরক্ষণের জন্য সেই কোল্ড স্টোরের তাপমাত্রা কত হতে হবে? 8 ডিগ্রি সেলসিয়াস, -28 ডিগ্রি, -18 ডিগ্রি, না -40 ডিগ্রি? এই তাপমাত্রা কত হওয়া লাগবে যদি কেউ কোল্ড স্টোরে মাছ সংরক্ষণ করে? 13 নম্বরের উত্তর কত হবে? এর উত্তর হবে কত? উত্তর হবে গ নাম্বার, -18 ডিগ্রি সেলসিয়াস, -18 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ঋণাত্মক তাপমাত্রা থাকবে, একদম হিমায়িত তাপমাত্রা, অর্থাৎ বরফে থাকবে সব কিছু, -18 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। এই সময় আমরা যে হিমাগার এখানে এই তাপমাত্রায় মাছ সংরক্ষণ করতে পারি। এবার পরের যে প্রশ্নটা, মাছ সংরক্ষণের অস্থায়ী পদ্ধতি কোনটি? অস্থায়ী পদ্ধতি কোনটি? অস্থায়ী, যেটা অস্থায়ী একটা পদ্ধতি, বরফজাতকরণ, হিমায়িতকরণ, ফরমালিন নাকি লবণজাতকরণ? উত্তর হবে কোনটা? উত্তর হবে ক নাম্বার, বরফজাতকরণ। না রোজিনা, -40 ডিগ্রি না -18 ডিগ্রি, এটা হচ্ছে হিমাগারের তাপমাত্রা, যেই তাপমাত্রায় আমরা মাছ সংরক্ষণ করবো আর কি। বাংলাদেশে কোন মাছ লবণজাত করে সংরক্ষণ করা হয়? পুঁটি মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ নাকি রুই মাছ? এর মধ্যে কোন মাছটা লবণজাত করে সংরক্ষণ করা হয় বাংলাদেশে? 15 নম্বরের উত্তর কোনটা হবে? 13 ডি। আচ্ছা বাংলাদেশে কোন মাছটি লবণজাত করে সংরক্ষণ করা হয়? 15 নম্বর উত্তর কোনটা হবে? এটা একদমই সহজ প্রশ্ন, আশা করছি সবাই উত্তর করতে পারবে।
15-র বি নাম্বার, রুমা বলছে 15-র বি নাম্বার। আচ্ছা, 15-র বি। আমাদের আর মাত্র কয়েকটা প্রশ্ন আসে, এটা শেষ করে আমরা ক্লাসটা একবার শেষ করে দিব। তো উত্তর হবে কোনটা? উত্তর হবে খ নাম্বার, ইলিশ মাছ। পরের প্রশ্ন যেটা, যে মাছ লবণজাতকরণে শতকরা কত ভাগ লবণ লাগে, অর্থাৎ আমরা যদি মাছ সংরক্ষণ করতে চাই কত ভাগ লবণ লাগে, কত ভাগ লবণ লাগে। তো এক্ষেত্রে উত্তর কোনটা হবে? 25, 30, 35 নাকি 40? উত্তর হবে কোনটা? উত্তর হবে গ নাম্বার, 35%। অর্থাৎ 35% লবণ দিয়ে কি আমরা মাছটা সংরক্ষণ করব। অর্থাৎ একটা যদি কোনো মাছ সংরক্ষণে যাই, বিশেষ করে ইলিশ মাছ যদি ধরি, এর মধ্যে 35% লবণ দেওয়া লাগবে, দিলে মাছ সংরক্ষণ করতে পারবো। পরের প্রশ্ন, যে ধুমায়িত মাছে কোনটি ব্যবহার করা হয়, অর্থাৎ আরেকটা মাছ সংরক্ষণের পদ্ধতি কোনটা? আরেকটা মাছ সংরক্ষণের পদ্ধতি হচ্ছে ধুমায়িতকরণ, অর্থাৎ ধোয়া দিয়ে সংরক্ষণ করা। তো সেই ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয় ধুমায়িত করতে গেলে? ধুমায়িত করতে গেলে সোডিয়াম বাইকার্বনেট এই রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয়। এই সোডিয়াম বাইকার্বনেটের মাধ্যমে মাছ সংরক্ষণ করা হয়। ইলিশ হতে পারে, হ্যাঁ রোজিনা, ওইটার উত্তর ইলিশ হবে। 18 নাম্বার, মাছ পচনের কারণ কোনটি? মাছ পচনের কারণ কোনটি? মাছ কি কারণে পচে মূলত? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নাকি পরজীবী? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নাকি পরজীবী? মাছ কোন কারণে পচে? এর উত্তর কোনটা হবে? তোমার রান্না করতে হবে। হ্যাঁ, পরে আরও একটা ক্লাস আছে আমাদের, একটু পরে আমাদের আরও একটা ক্লাস আছে। তো উত্তর হবে কোনটা? উত্তর হবে ব্যাকটেরিয়া, ক নাম্বার। এই ব্যাকটেরিয়ার কারণে কি হচ্ছে, যে মাছ কিন্তু পচে যাচ্ছে। আর পরে কি, কোনটি লোনা পানির চাষযোগ্য মাছ, অর্থাৎ কোন মাছটা নোনা পানিতে চাষ করা হয়। তো নোনা পানিতে কোন মাছটা চাষ করা হয়? এর মধ্যে রাজপুটি, নাইলটি কিন্তু উত্তর হবে না। এই দুটো কি মিষ্টি পানিতে চাষ করা হয়, এটা মিষ্টি পানির মাছ। খ নাম্বার কোনটা? খ নাম্বার হচ্ছে বাগদা চিংড়ি যেটা আছে, এই বাগদা চিংড়িটা কীভাবে চাষ করা হচ্ছে? নোনা পানিতে, অর্থাৎ লবণ পানিতে চাষ করা হচ্ছে। তো উত্তর হবে কোনটা? নোনা পানি। আর আমাদের শেষ যে প্রশ্নটা আছে, কোন ধান খেতে চিংড়ি চাষ সবচেয়ে বেশি উপযোগী? আউশ, বোরো, আমন নাকি সব ধান ক্ষেত? কোন ধান ক্ষেতটাতে যে চাষ এটা কিন্তু সবচেয়ে বেশি উপযোগী? কোনটা হবে উত্তর? আউশ, বোরো, আমন নাকি সব ধান ক্ষেত? কোন মৌসুমটাতে বেশি পানি থাকে ধান খেতে, সেটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। তো যে ধানের চাষের যে মৌসুম, এই মৌসুম কয়টা? এই মৌসুম হচ্ছে 3টা মৌসুম। এর মধ্যে বোরো ধান, এটা কিন্তু শীতকালে চাষ করা হচ্ছে। আউশ ধান, এটা এই যে গ্রীষ্মকালীন যে সময়টা, এই সময়টাতে চাষ করা হচ্ছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে আমন ধান। আমন ধানটা কি বর্ষাকালে চাষ করা হচ্ছে। তো এই সময়টা কি, পানি বেশি থাকে, তো এই সময়টার যে চাষ এটা কিন্তু সবচেয়ে ভালো হবে। তো উত্তর কোনটা হবে? উত্তর হবে গ নাম্বার। এই গ নাম্বারে যখন আমরা অর্থাৎ আমন মৌসুমে যখন আমরা ধান চাষ করবো, তার সাথে চিংড়ি চাষও কিন্তু উপযোগী। তো এই ছিল আমাদের এই ক্লাসটাতে আমরা যে আলোচনাটা করলাম, মূলত মৎস্য চাষ নিয়ে আলোচনা করেছি, এবং এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো মার্ক করেছি, এবং সেই আলোকে আমরা এমসিকিউ এবং সিকিউ সলভ করেছি। তো এখন নামাজের সময় হয়েছে, তোমরা সবাই নামাজ পড়ো এবং আমাদের যেই পরবর্তী ক্লাসটা যে রুটিন অনুযায়ী সেই অনুযায়ী শুরু হবে। তাহলে